পৃথিবীর যা কিছু উপাদান যেগুলি দেখা যায়, অনুভব করা যায় বা স্পর্শ করা যায়, সেগুলি প্রতিটি মানুষই বিশ্বাস করেন। কিন্তু এমন কিছু যেগুলি সকল মানুষ দেখতে, অনুভব করতে বা স্পর্শ করতে পারেন না, সেগুলি কি প্রতিটি মানুষ বিশ্বাস করেন? উত্তর হবে কিছু মানুষ বিশ্বাস করেন, আর কিছু মানুষ, বিশেষ করে বিজ্ঞান এবং আইন, সেই সকল অস্তিত্বকে মান্যতা দেয় না। আজ আপনাকে এমনই একটি কাহিনী শোনাবো যা মানুষের মনে কৌতূহল আর ভয় উভয় অনুভূতি জাগায়, কিন্তু সবাই যে বিশ্বাস করেন এমন কথা বলা যায় না। ভারত তথা পুরো পৃথিবীর মধ্যে এমন অনেক জায়গা আছে যেগুলিকে ভৌতিক বা হন্টেড বলে আখ্যা দেওয়া হয়। পশ্চিমবঙ্গেও কিছু জায়গা আছে, যেমন কলকাতার হেস্টিংস ভবন, জাতীয় গ্রন্থাগার, রাইটার্স বিল্ডিং, নিমতলা মহাশ্মশান, পার্ক স্ট্রিটের কবরস্থান, পুরনো আকাশবাণী ভবন, পুতুল বাড়ি, এইরকম আরও অনেক জায়গা যেগুলির মধ্যে অতি প্রাকৃত কিছুর অস্তিত্ব আছে বলে ধারণা করা হয়। তবে ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় অবস্থিত ভানগড়ের কেল্লা এই সকল স্থানের তালিকায় সবচেয়ে ওপরের দিকে আছে। আজ শোনাবো ভারতের বিতর্কিত ভৌতিক স্থান এই ভানগড় কেল্লারই কাহিনী। কিভাবে এই কেল্লার প্রতিষ্ঠা হলো, কিভাবে ধ্বংস হলো, আর এই স্থানটি কেন ভৌতিক বলে আখ্যা পেল, সবকিছুই তুলে ধরার চেষ্টা করব আপনার সামনে। নমস্কার, আমি সুদীপসা। গল্পের ঠেক চ্যানেলে আমার প্রিয় শ্রোতা, আপনাকে স্বাগতম। আমি খুবই ক্ষুদ্র এক স্রষ্টা, তবে আপনার একটু সহযোগিতা পেলে হয়তো আরও ভালো ভালো ভিডিও তৈরি করার ইন্সপিরেশন পাব। প্রথমেই আপনার আঙুলটি ছুঁয়ে দিতে হবে চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে, এবং পাশে থাকা বেল আইকনটিও স্পর্শ করতে ভুল করবেন না, যাতে আগামীতে আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সে খবর পৌঁছে যায় আপনার কাছে। এরপর ভিডিওটি সম্পূর্ণ দেখার আবেদন রাখব। না, বেশি সময় আমি নেব না, কথা দিলাম। আর আমার উপস্থাপনা এবং তথ্য প্রদান ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, এবং ভালো না লাগলে সেটাও জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে। আপনি কি সাবস্ক্রাইব করে দিয়েছেন? ধন্যবাদ। তাহলে আর সময় নষ্ট না করে আসুন শুরু করে দিই আজকের পর্ব। প্রথমেই জেনে নেওয়া যাক ভানগড়ের এই কেল্লাটি পরিদর্শন করতে গেলে কিভাবে যেতে হবে। রাজস্থানের জয়পুর থেকে কেল্লাটির দূরত্ব হচ্ছে 83 কিলোমিটার। জয়পুর থেকে দৌসা হয়ে ভানগড় যাওয়া যায়। কেল্লাটির চারপাশে যে গ্রামটি আছে তার নাম গোলাকাবাস, জেলার নাম আগেই বলেছি আলওয়ার। তবে এই স্থানে যাওয়ার ক্ষেত্রে স্বয়ং সরকারের তরফ থেকে কিছু বিধিনিষেধ জারি করা রয়েছে। কেল্লার প্রবেশদ্বারের পাশে সরকারি পুরাতত্ত্ব বিভাগ দ্বারা একটি নির্দেশনামা জারি করা আছে, যার মধ্যে লেখা আছে সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পরে কেল্লার ভেতরে কোনো মানুষ প্রবেশ করতে পারবেন না। এই বোর্ডটির কারণে সাধারণ মানুষের মনে স্বভাবতই প্রশ্ন জাগে, তাহলে কি সরকার পক্ষ এই কেল্লাটিতে অতি প্রাকৃতিক অস্তিত্ব থাকার ব্যাপারে মত প্রকাশ করছেন? কেল্লাটির ধ্বংস ও ভৌতিক হয়ে যাওয়ার কারণ হিসেবে বেশ কিছু গল্প লোকমুখে প্রচলিত এবং প্রচারিত রয়েছে। সেই সকল গল্পগুলির থেকে কিছু উল্লেখযোগ্য ঘটনা আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে জানা যাক কেল্লার নির্মাণের কাহিনী। আমিরের রাজা ভগবান দাস 1573 অর্থাৎ 1573-তে রাজস্থানের আলওয়ার জেলায় এই কেল্লাটি স্থাপন করেন। পরবর্তীকালে 1700 শতকের কোনো এক সময় ওই বংশেরই বংশধর রাজা প্রথম মান সিং তার ভাই মাধব সিংকে ওই কেল্লাটি উপহার হিসেবে দিয়ে দেন। মাধব সিং তার পিতামহ ভান সিং এর নামানুসারে এই কেল্লার নামকরণ করেন ভানগড় কেল্লা। শোনা যায় মান সিং নাকি দিল্লির সম্রাট আকবরের স্নেহধন্য ছিলেন। ভান সিংজি 3 পুত্র ছিলেন, সুজান সিংজি, ছত্র সিংজি এবং তেজ সিংজি। ছত্র সিংজির কন্যা ছিলেন অপরূপ সুন্দরী এবং খুব বুদ্ধিমতী রাজকুমারী রত্নাবতী। ভানগড় কেল্লা ধ্বংসের বিভিন্ন কাহিনীগুলির মধ্যে এই সুন্দরী রাজকুমারী রত্নাবতীর কাহিনীটি সর্বসাধারণের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা অর্জন করেছিল। আসুন তাহলে জেনে নেওয়া যাক সেই সকল ঘটনা, কেল্লাটি মনুষ্যবর্জিত হওয়ার জন্য যে সকল ঘটনাকে দায়ী করা হয়। 1573 সালে রাজা ভগবান দাস যখন কেল্লা নির্মাণের উদ্যোগ নেন, তখন ওই স্থানে একটি ছোট্ট কুটিরে বাস করতেন এক সাধু, নাম সাধু বালুনাথ যোগী মহারাজ। কেল্লা নির্মাণের অনুমতি নেওয়ার জন্য রাজা ভগবান দাস সেই সাধু মহারাজের কাছে যান। বালুনাথ মহারাজ কেল্লা নির্মাণের অনুমতি তো দেন, কিন্তু সাথে রাজামশাইকে একটি বিষয় সতর্কও করে দেন। সাধু মহারাজ রাজামশাইকে বলেন এখানে কেল্লা স্থাপন করাতে তার কোনো আপত্তি নেই,
কিন্তু রাজামশাই যেন একটি বিষয় খেয়াল রাখেন, কেল্লার উচ্চতা যেন এতটা না হয়ে যায় যে কেল্লার ছায়া সাধু মহারাজের কুটিরের ওপরে পড়ে। যেদিন কেল্লার ছায়া সাধু মহারাজের কুটির স্পর্শ করবে, সেই দিনই ভানগড় কেল্লা ধ্বংস হয়ে যাবে এবং তার ভেতরের সকল মানুষজন প্রাণ হারাবেন। রাজামশাই নাকি সাধুর কথার ওপর গুরুত্ব দিয়ে তার কেল্লাটির উচ্চতা ততটুকুই করেন যাতে সাধু মহারাজের কুটিরের ওপরে সেই কেল্লার ছায়া না পড়ে। কিন্তু পরবর্তীকালে অন্য কোনো রাজা এই কথার উপর গুরুত্ব না দিয়ে কেল্লাটির উচ্চতা বাড়িয়ে দেয়। সেই মুহূর্তেই নাকি সাধু মহারাজের সতর্কবাণী অনুযায়ী কেল্লা ধ্বংস হয়ে যায় এবং কেল্লার চারপাশের সকল মানুষজন প্রাণ হারান। অন্য একটি কাহিনীতে জানা যায় 1783 সালে রাজস্থানের জলের অভাব চরম আকার ধারণ করেছিল, যে প্রাণে বাঁচতে সকলেই ভানগড় ছেড়ে এবং আশেপাশের গ্রাম ছেড়ে দূরে চলে যান বসতি স্থাপন করতে। তার ফলেই নাকি ভানগড় জনশূন্য হয়ে পড়ে। অন্য আরেকটি কাহিনীতে জানা যায় ভানগড়ের পাশেই আজবগড় বলে একটি রাজ্য ছিল। সেই দুই রাজ্যের মধ্যে সুসম্পর্ক ছিল না। কোনো এক সময় আজবগড় হঠাৎ ভানগড় আক্রমণ করে এবং ভানগড়ের সমস্ত মানুষকে মেরে ফেলে। আরও একটি কাহিনী প্রচলিত আছে, তা হলো ভানগড়ের রাজকোষে নাকি প্রচুর ধনরত্ন ছিল। রাজবংশের লোকেরা সেই সকল ধনসম্পদ বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছিলেন। সেখানে সর্বসাধারণের প্রবেশ যাতে রুদ্ধ হয়ে যায়, সেই কারণে রাজবংশের লোকেরাই নাকি ধনসম্পদ রক্ষা করার জন্য ভানগড়কে ভৌতিক বলে গুজব ছড়িয়ে দেন। তবে এই সকল গল্পগুলির মধ্যে যেটি সবচেয়ে বেশি চমকপ্রদ তা হল রাজকুমারী রত্নাবতীর কাহিনী। এই রাজকুমারী রত্নাবতীর প্রতিকৃতি রাখা একটি মন্দিরও নাকি এই কেল্লার মধ্যে আজও রয়েছে। আমরা আগেই জেনেছি ভান সিংজির পুত্র ছত্র সিংজির কন্যা ছিলেন অপরূপ সুন্দরী এবং খুব বুদ্ধিমতী রাজকুমারী রত্নাবতী। তার সৌন্দর্যের কাহিনী লোকমুখে দেশে বিদেশে ছড়িয়ে পড়েছিল। বিভিন্ন দেশের রাজারা এবং বিবাহযোগ্য রাজপুত্ররাও রাজকুমারী রত্নাবতীকে স্ত্রী হিসেবে পাওয়ার স্বপ্ন দেখতেন। ভানগড়েই বাস করত একজন তান্ত্রিক, নাম ছিল সিন্ধু খেরা। এই তান্ত্রিকও নাকি রাজকুমারীকে বিবাহ করার স্বপ্ন দেখত। রাজকুমারী কখন কি করেন, কখন কার সঙ্গে কোথায় যান, সব খবরই নাকি এই তান্ত্রিক রাখত। সুবিশাল এই ভানগড় কেল্লাটিকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য কেল্লার চারপাশে 3টি দফায় প্রাচীর রচিত ছিল। সর্বশেষ অর্থাৎ 3 নম্বর প্রাচীরের বাইরে ছিল সর্বসাধারণের বসবাসের স্থান। প্রাচীরের অভ্যন্তরে একটি বিশেষ ব্যবস্থা ছিল। রাজপরিবার বা কেল্লার মানুষজনদের প্রয়োজনীয় মূল্যবান সামগ্রী নিয়ে কেল্লার ভিতরেই একটি বাজার স্থাপিত ছিল। বাজারটির নাম ছিল জহুরি বাজার। এই বাজারে ছোট ছোট দোকানে বিভিন্ন মূল্যবান সামগ্রী যেমন প্রসাধনী, অলঙ্কারাদি, রত্ন, সুগন্ধি আতর, বিভিন্ন মূল্যবান মূর্তি ইত্যাদি বিক্রি করা হতো। আজও এই বাজারের কিছু কিছু নিদর্শন দেখতে পাওয়া যায়। ছোট ছোট দোকানগুলির কিছু দেওয়াল আজও রয়ে গেছে। কিছু দোকান ছিল আবার দ্বিতল বিশিষ্ট, যাতায়াতের জন্য সিঁড়িও ছিল। সেই সকল সিঁড়ি দেখা কিন্তু আজও পাওয়া যায়। যাই হোক, গল্পে ফিরে আসি। একদিন রাজকুমারী রত্নাবতী নাকি নিজের দাসীদের নিয়ে এই জহুরি বাজারে যান কিছু প্রসাধন সামগ্রী এবং সুগন্ধি আতর ক্রয় করার জন্য। যেভাবেই হোক সেই খবরটি পৌঁছে যায় তান্ত্রিক সিন্ধু খেরার কানে। ফলে সেও সেই দোকানের সামনে এসে উপস্থিত হয়। নিজের সামনে সচক্ষে রাজকুমারীর রূপ দেখে তান্ত্রিকের মন উদ্বেলিত হয়ে ওঠে। যেভাবেই হোক রাজকুমারীকে সে লাভ করার জন্য মরিয়া হয়ে ওঠে। কথায় বলে দুষ্টের কুবুদ্ধির অভাব হয় না। তান্ত্রিক সিন্ধু খেরা তখন ওই দোকান থেকে আতরের একটি ছোট্ট বোতল সংগ্রহ করে এবং সেই আতরটিকে বশীকরণ মন্ত্রে মন্ত্রপুত করে। তান্ত্রিকের অভিপ্রায় ছিল এই বশীকরণ মন্ত্রপুত আতরটিকে যখনই রাজকুমারী ব্যবহার করবেন সেই মুহূর্তেই রাজকুমারীর মন আকৃষ্ট হবে তান্ত্রিকের প্রতি এবং মন্ত্রপুত আতরের বোতলটি রাজকুমারীর সংগৃহীত বোতলগুলির মধ্যে রেখে দেয়। সৌভাগ্যবশত তান্ত্রিকের এই সকল কার্যকলাপ দেখে ফেলে রাজকুমারীরই এক দাসী। সেই রাজকুমারীকে সবকিছু বলে দেয়। রাজকুমারী ছিলেন বুদ্ধিমতী। তিনি সঙ্গে সঙ্গে তান্ত্রিকের অভিসন্ধি বুঝতে পেরে যান এবং সেই বিশেষ আতরের বোতলটিকে বের করে পাশেই পড়ে থাকা একটি বড় পাথরের ওপরে সজোরে নিক্ষেপ করেন। সঙ্গে সঙ্গে বোতলটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং মন্ত্রপুত আতরটি পাথরের সর্বত্র লেগে যায়। তান্ত্রিকের বশীকরণ মন্ত্রের এমন ক্ষমতা ছিল যে পাথরটিও তখন তান্ত্রিকের প্রতি আকর্ষিত হয় এবং তার দিকে গড়াতে শুরু করে। হঠাৎ গড়িয়ে আসা সেই বিশাল পাথরের চাপেই সেই স্থানে তান্ত্রিকের মৃত্যু ঘটে। মৃত্যুর পূর্বে সে রাজকুমারীকে অভিসম্পাত করে যেহেতু সে তার অভিপ্রেত রাজকুমারীকে পায়নি, তাই পৃথিবীর আর কোনো পুরুষই সেই রাজকুমারীকে পাবে না। সে আরও বলে সেই মুহূর্তে কেল্লা ধ্বংস হয়ে যাবে এবং কেল্লায় থাকা সকল মানুষের মৃত্যু ঘটবে।
ভানগড় জনশূন্য হয়ে যাবে। কেল্লার সকল অতৃপ্ত আত্মা কোনোদিনও মুক্তি লাভ করতে পারবে না। শত শত বছর ধরে তাদের আত্মা এই কেল্লার ভেতরে ঘুরে বেড়াবে। সেই তান্ত্রিকের অভিশাপের ফলেই নাকি ভানগড় ধূলিসাৎ হয়ে যায়। এবং বলা হয় আজও নাকি রাতের বেলায় কেল্লার ভেতর থেকে শিশুর কান্না, ঘুঙুরের শব্দ, মানুষের আর্তনাদের শব্দ শুনতে পাওয়া যায়। ভানগড় কেল্লা এবং তার চারপাশের গ্রাম জনশূন্য হয়ে যাওয়ার বহু বছর পরও নাকি অনেকে কেল্লার ভেতরে আবার বসবাস করার জন্য ঘর বানানোর চেষ্টা করেছেন। কিন্তু ঘরের দেওয়াল ঠিক থাকলেও ছাদ কিছুতেই তৈরি করা যেত না, যে কারণে আর কোনোদিনই কারুর পক্ষে কেল্লার ভেতরে বসবাস করা সম্ভবপর হয়ে ওঠেনি। ভানগড় কেল্লার ভেতরে বেশ কিছু মন্দির দেখতে পাওয়া যায়, যেমন গোপীনাথজির মন্দির, সোমনাথজির মন্দির, হনুমানজির মন্দির ইত্যাদি। কেল্লাটি ধ্বংস হয়ে গেলেও মন্দিরগুলি আজও অবিকৃত রয়ে গেছে। এর মধ্যে শুধুমাত্র হনুমানজির মন্দিরে এখনও দিনের বেলায় পূজার্চনা করা হয়। জানা যায় করণ অর্জুন মুভির মন্দিরের দৃশ্যটি এই গোপীনাথজির মন্দিরের সামনেই শুটিং করা হয়েছিল। এই ভানগড় কেল্লা তার জৌলুস হারিয়েছে বহু বছর আগে, তবুও আজও এই কেল্লা এক অদ্ভুত আকর্ষণ তৈরি করে রেখেছে মানুষের মনে। দিনের বেলাতেও এই কেল্লার ভেতরে ঢুকলে নাকি একটা অদ্ভুত অনুভূতি হয়, গা ছমছম করে। হতে পারে যেহেতু মানুষের মনে এই কেল্লা সম্বন্ধে কিছু ধারণা বাসা করে নিয়েছে, তাই অবচেতন মনেই তারা কেল্লার ভেতরে গেলে ভয় পান। তাছাড়া পুরাতত্ত্ব বিভাগ দ্বারা যে বিজ্ঞপ্তিটি কেল্লার প্রবেশদ্বারের পাশে রাখা রয়েছে, তার কারণ এমনও হতে পারে যে যেহেতু কেল্লাটি অনেক বড় এবং এর মধ্যে প্রচুর ঘর রয়েছে, ফলে রাতের বেলায় এই কেল্লার ভেতরে অসামাজিক কাজকর্ম হতে পারে। তাছাড়া কেল্লাটি এখন একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, চারপাশে রয়েছে ঘন জঙ্গল, তাই কেল্লাটির মধ্যে বিষাক্ত সাপ বা অন্যান্য জন্তু জানোয়ার থাকাও অস্বাভাবিক নয়। বর্তমানে কেল্লাটির এমন অবস্থা হয়ে আছে, অন্ধকারে চলাচলের ফলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। কেল্লার কোনো অংশ ভেঙে পড়তে পারে। হয়তো এই সকল কারণের জন্যই স্থানটিকে রাতের বেলায় মনুষ্য বর্জিত করে রাখা হয়েছে। বিভিন্ন নিউজ চ্যানেল, বিভিন্ন প্যারানরমাল সোসাইটি, এমনকি কিছু ইউটিউবারও এই কেল্লাটির রহস্যভেদ করার চেষ্টা করেছেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ভারতের বিখ্যাত প্যারানরমাল ইনভেস্টিগেটর গৌরব তিওয়ারিও গিয়েছিলেন এই ভানগড় কেল্লার মধ্যে অতি প্রাকৃত কিছু আছে কিনা তার পরীক্ষা নিরীক্ষা করতে। তার সাথে ছিল উচ্চ ক্ষমতা সম্পন্ন বিভিন্ন ডিভাইস, যেমন K2 মিটার, ম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর, টেম্পারেচার রেকর্ডার ইত্যাদি। কিন্তু 2016 সালের 7ই জুলাই মাত্র 32 বছর বয়সে তার রহস্যজনকভাবে মৃত্যু ঘটেছিল বাথরুমে, এবং মৃত্যুর পরে তার গলায় একটা অদ্ভুত দাগ পাওয়া গিয়েছিল, যার কারণ হিসেবে খুব একটা সদুত্তর পাওয়া যায়নি। যারা প্যারানরমাল অস্তিত্ব বিশ্বাস করেন তাদের মতে বিভিন্ন ভৌতিক স্থানে পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্য সেই সকল নেগেটিভ শক্তির কারণেই তার মৃত্যু হয়েছিল। একটা অদ্ভুত ব্যাপার হলো, অন্যান্য বিভিন্ন হেরিটেজ বিল্ডিং বা রিজার্ভ বিল্ডিংগুলিতে সরকারের পক্ষ থেকে অফিস ঘর করা আছে বা দেখাশোনা করার জন্য দারোয়ান রাখারও ব্যবস্থা আছে, কিন্তু এই কেল্লার ভেতরে ন্যাশনাল আর্কাইভ ডিপার্টমেন্টের কোনো অফিস বা দারোয়ান মোতায়েন রাখার কোনো ব্যবস্থাই নেই। তাই সূর্যাস্তের পরে ভানগড় কেল্লা প্রকৃতপক্ষে জনশূন্য হয়ে একাকী আজও দাঁড়িয়ে রয়েছে। আমার শ্রোতাদের মধ্যে কেউ যদি এই কেল্লার ব্যাপারে আরো কিছু জানেন বা সচক্ষে দেখার অভিজ্ঞতা কারোর থেকে থাকে, অনুরোধ করব কমেন্টের মাধ্যমে তা যেন আমাদের জানান। পর্বটি শোনার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমার চ্যানেলের পাশে থাকতে চান, জানতে চান এই রকম আরো অনেক ইন্টারেস্টিং সত্য ঘটনা, যার মধ্যে থাকবে বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের পরিবেশন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে অনুরোধ করব আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে ভিডিও আপলোড হওয়ার মুহূর্তেই সে খবর আপনার কাছে পৌঁছে যায়। নিজেকে এবং নিজেদের পরিবারকে সুস্থ রাখুন। শীঘ্রই ফিরে আসব আবার নতুন কোনো সত্য ঘটনা নিয়ে। দেখা হবে আমার এই গল্পের থেকে। ধন্যবাদ। নমস্কার।